আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হচ্ছে যাকাতের হিসাব। আমরা যারা যাকাত বের করতে চাই তারা যাকাতের হিসাব সংক্রান্ত বিভিন্ন জটিল ও কঠিন প্রশ্নের মুখোমুখি হয়ে থাকি, যেগুলোর উত্তর না জানলে সঠিক ও যথোপযুক্ত উপায়ে যাকাতের হিসাব বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই চলুন আমরা আজকে দেখে নিই যাকাতের হিসাব বের করার সঠিক পদ্ধতি। প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে, যাকাত ফরজ হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। প্রথমত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। স্বর্ণের হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ বা 87.48 গ্রাম, যার 22 ক্যারেটের হিসাব অনুযায়ী বর্তমান বাজার মূল্য 5 লক্ষ টাকা, অথবা রৌপ্যের হিসাব অনুযায়ী 52.5 ভরি যা 612.36 গ্রাম, 22 ক্যারেটের হিসাবে বর্তমান বাজার মূল্য 70,000 টাকা। তথা আমি বা আপনি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্য 5 লক্ষ টাকার, অথবা 52.5 ভরি রৌপ্য বা তৎসম পরিমাণ মূল্য 70,000 টাকার মালিক হই, তাহলে আমাদের উপর যাকাত ফরজ হওয়ার দুটি শর্তের একটি পাওয়া যাবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনি রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত দিবেন না স্বর্ণের হিসাব অনুযায়ী যাকাত দিবেন, এ বিষয়ে আপনি স্বাধীন। আপনি চাইলে রৌপ্যের হিসাব অনুযায়ী 70,000 টাকার মালিক হলে নিজের উপর যাকাত ফরজ মনে করে নিয়ে যাকাত বের করতে পারেন, অথবা আপনি অপেক্ষা করতে পারেন স্বর্ণের হিসাব অনুযায়ী আপনার উপর যাকাত ফরজ হওয়া পর্যন্ত, বা 7.5 ভরি সমান 5 লক্ষ টাকার মালিক হওয়া পর্যন্ত। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়ে আমরা ইচ্ছাধীন। তবে গরিব মিসকিনদের হকের প্রতি লক্ষ্য রাখলে রৌপ্যের হিসাব অনুযায়ী 70,000 টাকার মালিক হলে যাকাত বের করাই বেশি উত্তম। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। যাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে 1 বছর অতিক্রম হওয়া। যেদিন আপনি প্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, সেদিন থেকে নিয়ে 1 চন্দ্র বছর আপনাকে হিসাব করতে হবে। এরপর প্রতি বছর ওই একই তারিখে আপনাকে যাকাত বের করতে হবে। ঠিক যেমন আপনি আপনার ব্যবসার অর্থ বছর হিসাব করেন, হালখাতা করেন, অনুষ্ঠান করেন, ঠিক তেমন যাকাতের জন্য যাকাত বর্ষ হিসাব করতে হবে, আর সেটা হবে চন্দ্রবর্ষ অনুযায়ী। তথা আপনি রমজান মাসে আপনার নিকট আজকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, আপনি ঠিক আগামী পরবর্তী রমজান পর্যন্ত অপেক্ষা করবেন আপনার এই নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হচ্ছে কিনা সেটা দেখার জন্য। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব রকমের যাকাতযোগ্য সম্পদ আলাদা আলাদাভাবে 1 বছর অতিক্রম হওয়া লাগবে বিষয়টা এমন নয়, বরং নিসাব পরিমাণ হওয়ার পর যে কোনো যাকাতযোগ্য সম্পদ 1 বছর অতিক্রম করলে সকল যাকাতযোগ্য সম্পদের উপর যাকাত ফরজ হয়। তথা আজকে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন স্বর্ণের দৃষ্টিকোণ থেকে। স্বর্ণের দৃষ্টিকোণ থেকে আপনি আজকে 7.5 ভরি স্বর্ণের মালিক হয়েছেন। এখন আজ থেকে ঠিক 1 বছর পরে যখন আপনি আবার দেখতেছেন যাকাতের জন্য হিসাব করতেছেন, তখন দেখছেন যে আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। এখন আপনার 7.5 ভরি স্বর্ণের উপর 1 বছর অতিক্রম হলো। এখন আপনি মনে মনে ভাবতেছেন যে এই 1 বছরে আপনার নিকটে যত টাকা এসেছে সেগুলোর উপর তার 1 বছর অতিক্রম হয়নি। ধরেন জাকাত বের করার আগের দিন আপনি 5 লক্ষ টাকার মালিক হলেন, ওইটার উপর তো 1 বছর অতিক্রম হয়নি, তাহলে কি ওইটার জাকাত দেবেন না? বিষয়টা এমন নয়, বরং বিষয়টা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ, যে কোনো জাকাতযোগ্য নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম হলে জাকাত বের করার দিন ঠিক ওই সময় আপনার নিকটে যত জাকাতযোগ্য সম্পদ আছে সকল জাকাতযোগ্য সম্পদের জাকাত বের করতে হবে। সেটার উপর 1 বছর অতিক্রম হওয়া জরুরি নয়, 1 বছর অতিক্রম হওয়া জরুরি শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদের উপর। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নিসাব একবার ছুটে গেলে পুনরায় নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে নতুন করে সেদিন থেকে নিসাবের হিসাব ধরতে হবে। উদাহরণ দিয়ে আমি বুঝাই, আজকের রমজানে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, হওয়ার পর ঠিক 1 বছর পর রমজানে গিয়ে দেখতেছেন আপনার নিকটে নিসাব পরিমাণ সম্পদের সমান টাকা নাই। তার মানে আপনার এই বছরের নিসাব কেটে গেল। আপনার 1 বছর অতিক্রম যেহেতু হলো না, সেহেতু এই বছরের নিসাব কেটে গেল। এখন আপনি আবার যখন নতুন করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, সেই দিন থেকে আবার নতুন করে হিসাব ধরবেন 1 বছর অতিক্রম হওয়ার জন্য।
ওই যে আগের রমজানে যে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, যেই রমজান থেকে পরবর্তী রমজানে গিয়ে দেখতেছেন আপনার নিকটে নিসাব পরিমাণ সম্পদ নাই, এই কারণে ওই যে নিসাবটা কেটে গেল সেটা আর আপনার হিসাবের মধ্যে আসবে না, বরং পুনরায় যখন আপনি নতুন করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন সেই তারিখ থেকে আবার 1 চন্দ্র বছর আপনাকে হিসাব করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনের মাঝে প্রশ্ন আসে, সেটা হচ্ছে বছরের মাঝে নেশাবের কম বেশি হওয়া কি ধর্তব্য? জি না, বছরের মাঝে নেশাবের কম বেশি হওয়া ধর্তব্য নয়, হিসাবের তারিখে নেশাব থাকলেই হবে। আমরা আপনাদেরকে এখানে বিষয়টা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে, ধরেন কথার কথা, জানুয়ারি মাসে আপনি স্বর্ণের হিসাব অনুযায়ী 5 লক্ষ টাকার মালিক হয়েছেন, রৌপ্যের হিসাব অনুযায়ী 70,000 টাকার মালিক হয়েছেন, তথা আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এপ্রিল মাসে গিয়ে আপনার এই টাকা কমে গেল, এপ্রিল মাসে গিয়ে আপনার এই টাকা দাঁড়ালো স্বর্ণের হিসাব অনুযায়ী 2 লক্ষ অথবা রৌপ্যের হিসাব অনুযায়ী 30,000, তথা আপনি এখন নেশাব পরিমাণ সম্পদ আপনার নিকটে নাই। জুলাই মাসে গিয়ে এটা আরও কমে গেল, স্বর্ণের হিসাব অনুযায়ী 1 লক্ষ, রৌপ্যের হিসাব অনুযায়ী 25,000, তথা আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক নন। অক্টোবরে গিয়ে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হননি। পুনরায় জানুয়ারিতে গিয়ে ঠিক গত বছর যেই তারিখে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, পুনরায় জানুয়ারিতে গিয়ে ওই তারিখে আপনি আপনার নিকটে টাকা গুনে দেখতেছেন যে স্বর্ণের হিসাব অনুযায়ী 5 লক্ষ এবং রৌপ্যের হিসাব অনুযায়ী 70,000 টাকা আছে, তার মানে আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। মাঝখানে যদি আপনি ফকিরও হয়ে গিয়ে থাকেন কোনো সমস্যা নাই, যেই দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ওই দিন থেকে ঠিক 1 বছর পর ওই তারিখে নিসাব পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। মধ্যেখানে আপনি ফকির হয়ে গেলেও সেটা ধর্তব্য নয়। মৌলিকভাবে জাকাতযোগ্য সম্পদ কী কী? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মৌলিকভাবে 4টা বস্তুকে জাকাতযোগ্য সম্পদ করে দিয়েছেন। প্রথমত, জমিতে উৎপাদিত ফসল। শুধু জমির উপর, আবাদি জমির উপর কোনো ট্যাক্স ইসলামে নাই। আবাদি জমি থেকে যে ফসলটা উৎপাদিত হবে ওই ফসলের উপর ইসলাম ওসর নির্ধারণ করে থাকে। 2, ব্যবসায়িক সম্পদ। যে সম্পদ দিয়ে আপনি প্রতিনিয়ত টাকা ইনকাম করতেছেন, ব্যবসা করতেছেন, ওই ব্যবসায়িক সম্পদের উপর জাকাত আসবে। 3 নাম্বার, স্বর্ণ ও রৌপ্য অথবা স্বর্ণ ও রৌপ্যের পরিবর্তে ব্যবহৃত পৃথিবীর যে কোনো কারেন্সি বা মুদ্রা, সেটা টাকা হতে পারে, ডলার হতে পারে, রিয়াল হতে পারে, বিটকয়েন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এগুলো জাকাতযোগ্য। 4 নাম্বার, পশু প্রাণী বা চতুষ্পদ জন্তু, সেগুলোর উপর নির্ধারিত হিসাবের আলোকে জাকাত ফরজ হয়ে থাকে। আমরা আজকের এই ভিডিওতে শুধু দেখব ব্যবসায়িক সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা ইত্যাদির উপর কীভাবে জাকাত বের করতে হয়। অন্য আরেকটি ভিডিওতে আমরা অসর এবং চতুষ্পদ জন্তুর উপর জাকাতের বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আপনার জাকাতযোগ্য সম্পদকে মূলত 2 ভাগে ভাগ করেছি, আপনার বাসাবাড়ি এবং আপনার ব্যবসা। আপনার বাসাবাড়িতে যে যে বিষয়গুলো জাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে তার 1 নম্বর হচ্ছে ব্যবহৃত ও অব্যবহৃত স্বর্ণ। যে স্বর্ণ আপনার স্ত্রী এবং আপনার মেয়ে ব্যবহার করতেছে ওই স্বর্ণেরও জাকাত লাগবে, আবার যেই স্বর্ণ অব্যবহৃত অবস্থায় ব্যাংকের লকারে আছে ওই স্বর্ণেরও জাকাত লাগবে। 2 নম্বর, যে কোনো নগদ ও জমানো অর্থ, আপনার হাতে যে লিকুইড তরল নগদ মানি আছে এই নগদ টাকারও জাকাত লাগবে। আবার আপনি যেখানে যেখানে টাকা জমা রেখেছেন, সেটা প্রভিডেন্ট ফান্ডের নামে হতে পারে, সেটা সঞ্চয়পত্রের নামে হতে পারে, সেটা ফিক্সড ডিপোজিটের নামে হতে পারে, যেখানে যেখানে আপনার টাকা জমা আছে, সেটা বিকাশে হতে পারে, রকেটে হতে পারে, যেখানে যেখানে আপনার টাকা জমা আছে ওই জমানো টাকাও জাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত। 3 নাম্বার, আপনি অন্য মানুষকে কর্জ দিয়ে রেখেছেন, যেটাকে আমরা পাওনা বলি হিসাবের ভাষায়, তথা পাওয়ার সম্ভাবনা আছে এই রকম প্রাপ্য যে কোনো কর্জ বা পাওনার জাকাতযোগ্য সম্পদ জাকাত দিতে হয়। বাসাবাড়ির যে সমস্ত সম্পদ জাকাতযোগ্য নয় তার 1 নম্বর হচ্ছে ব্যবহৃত যানবাহন। ব্যবহৃতের মধ্যে শুধু স্বর্ণ বা রৌপ্য ব্যবহৃত হলেও জাকাত দিতে হয়, বাকি যা কিছু আছে কোনো কিছুই ব্যবহৃত হলেই আর সেটার জাকাত নাই। আপনি যদি 10টা BMW গাড়ি ইউজ করেন তো তার কোনো জাকাত নাই। আপনি যদি 10টা দামি মোটরসাইকেল ইউজ করেন তার কোনো জাকাত নাই। ব্যবহৃত যে কোনো কিছু, পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি যদি আপনি ইউজ করেন তো ওই ঘড়ির জাকাত নাই। ব্যবহৃত কোনো কিছুর জাকাত নাই। 2 নম্বর, ব্যবহৃত আসবাবপত্র। আপনার বাড়িতে 10টা 15টা এসি আছে, ফ্রিজ আছে, দামি দামি আসবাবপত্র আছে, এগুলো কোনো কিছুর জাকাত নাই। বসবাসের জন্য যে কোনো বাড়ি, সেটা যত বড় বাংলো বাড়ি হোক, দামি বাড়ি হোক, কোটি টাকার ফ্ল্যাট হোক, যেটাতে আপনি বসবাস করতেছেন, ব্যবহারের জন্য ব্যবহার করতেছেন, সেই বসবাসের বাড়ির উপর কোনো জাকাত নাই। ব্যবসায়িক সম্পদের মধ্যে কি কি জাকাতযোগ্য সম্পদ রয়েছে? ব্যবসায়িক সম্পদের মধ্যে ফ্যাক্টরির কাঁচামাল জাকাতযোগ্য সম্পদ। এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি গার্মেন্টসের ব্যবসা করেন, আপনার কাঁচামাল হচ্ছে সুতা। এখন আপনার কাছে কত টাকার সুতা আছে, যেই দিন জাকাত বের করবেন সেই দিন ওই সুতার যা বাজার মূল্য
সেটা আপনাকে বের করতে হবে, সেটাকে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। ধরেন আপনি বইয়ের ব্যবসা করেন, আপনার কাঁচামাল হচ্ছে কাগজ। আজকে আপনার গোডাউনে কত টাকার কাগজ আছে, এই কাগজের যেই দিন জাকাত বের করতেছেন ওই দিনের বাজার মূল্য কত, সেটা আপনাকে জাকাতের হিসাবের অন্তর্ভুক্ত করতে হবে। ধরেন আপনি ইটের ভাটার ব্যবসা করতেছেন, আপনার কাঁচামাল হচ্ছে বিভিন্ন পুকুর থেকে কিনে নিয়ে আসা মাটি। আজকে আপনার নিকটে ওই মাটির বাজার মূল্য কত, সেটা আপনাকে জাকাত বের করতে হবে। আপনি বালুর ব্যবসা করতেছেন, যে বালুগুলো আপনি কিনেছেন, ভরাটের বালু আপনার নিকটে আছে, এগুলো আপনার কাঁচামাল, এটার আজকের বর্তমান বাজার মূল্য কত, যেই দিন জাকাত বের করবেন সেই দিনের হিসাব অনুযায়ী আপনাকে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। 2 নাম্বার হচ্ছে তৈরিকৃত পণ্য, বিক্রিযোগ্য যে কোনো তৈরিকৃত পণ্য জাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে। আপনার দোকান আছে, ওই দোকানে আজকে যত টাকার মাল আছে ওই মালের আজকের যেটা বাজার মূল্য সেটা হিসাব করে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। আপনার সুপার শপ আছে, সুপার শপে আপনার যত পণ্য আছে সব পণ্যের জাকাত বের করার দিনের বাজার মূল্য জাকাতের হিসাবের অন্তর্ভুক্ত করতে হবে। আপনার গোডাউনে তৈরি করা যত পণ্য জমা রাখা আছে বিক্রি করার জন্য, এগুলো সবগুলোরই আজকের যেটা বাজার মূল্য সেটা আপনাকে জাকাতের জন্য হিসাব করতে হবে। 3 নাম্বার তৈরির প্রক্রিয়াধীন পণ্য, সুতা থেকে কাপড় হওয়ার আগ পর্যন্ত মাঝামাঝি যে সময়টা তৈরির প্রক্রিয়াধীন আছে এগুলোরও বর্তমান বাজার মূল্য হিসাব করে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। ব্যবসায়িক সম্পদের মধ্যে যা যা জাকাতের অন্তর্ভুক্ত নয়, ঠিক বাসাবাড়ির মধ্যে যেমন আমরা যেগুলো ব্যবহার করে থাকি ওগুলো যেমন জাকাতের অন্তর্ভুক্ত নয়, ব্যবসায়িক কাজেও যদি আমরা গাড়ি ঘোড়া অফিসের কাজের জন্য ব্যবহার করে থাকি, ধরেন একটা কোম্পানি তার 1000 গাড়ি আছে, যে 1000 গাড়িতে তার স্টাফ যাতায়াত করে, ওই 1000 গাড়ির কোনো জাকাত তাকে দিতে হবে না। ধরেন একটা কোম্পানি তার সারা পৃথিবীতে শত শত অফিস আছে, পৃথিবীর দামি দামি জায়গায় তার অফিস ভাড়া নেওয়া আছে, এই অফিসগুলোর এই বিল্ডিংগুলোর যে বিল্ডিংয়ে তার অফিস চলতেছে এই বিল্ডিংগুলোর এই অফিসগুলোর কোনো জাকাত তাকে দিতে হবে না। একটা কোম্পানি উৎপাদনের জন্য যে মেশিনারিজগুলো ব্যবহার করে, আপনি গার্মেন্টসের জন্য যে মেশিনগুলো, সেলাই মেশিনগুলো কিনেছেন, কাপড় উৎপাদনের জন্য মেশিন কিনেছেন, যে কোনো প্রকার ব্যবসায়িক কাজের জন্য আপনার যে মেশিনারিজ আছে ওই মেশিনারিজের দামের উপর কোনো জাকাত আপনাকে দিতে হবে না। কোম্পানির যে কোনো ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদের উপর জাকাত দিতে হয় না। ধরেন অফিসে আপনার যতগুলো দামি দামি চেয়ার আছে, যত দামি টেবিল আছে, যত দামি কম্পিউটার আছে, এগুলো সব আপনার ফিক্সড অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেটগুলোর জন্য জাকাতের হিসাব করতে হবে না। জাকাতের হিসাব থেকে যা বাদ যাবে, জাকাতের হিসাব থেকে বাদ দেওয়ার মতো আছে শুধু কর্জ বা ঋণ। আমরা কর্জ বা ঋণকে 2 ভাগে ভাগ করব। প্রথমত প্রদেয় কর্জ বা দেনা, দ্বিতীয়ত প্রাপ্য কর্জ বা পাওনা। প্রদেয় কর্জ বা দেনা মানে হচ্ছে আপনি ঋণ নিয়েছেন, আপনাকে পরিশোধ করতে হবে। আর প্রাপ্য কর্জ বা পাওনা মানে হচ্ছে আপনি ধার দিয়েছেন, সেটা আপনি পাবেন। যদি আপনি ধার দিয়ে থাকেন, পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা আগের আলোচনায় আপনাদেরকে বলেছি যে সেটার হিসাব জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। এখানে আরেকটু বিস্তারিত আপনাদেরকে বলে রাখি যে আদায়কারী চাইলে উক্ত পাওনার জাকাত প্রতি বছর আদায় করতে পারে, অথবা যেই দিন সে তার পাওনা টাকাটা হাতে পাবে সেই দিন পিছনের যত বছরের বাকি জাকাত আছে সব বাকি জাকাত হিসাব করে একবারই বের করে দিতে পারবে। এই ক্ষেত্রে সে ইচ্ছাধীন, তবে প্রতি বছর বের করাই উত্তম। প্রদেয় কর্জ বা দেনা, প্রদেয় কর্জ বা দেনার ক্ষেত্রে এটাকেও 2 ভাগে ভাগ করতে হয়। এক, পারিবারিক প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে আপনি ঋণ বা কর্জ করতে বাধ্য হয়েছেন। আরেকটা হচ্ছে আপনার জরুরি কোনো পারিবারিক প্রয়োজন নাই, আপনি প্রয়োজনোতিরিক্ত কাজের জন্য অথবা আপনার ব্যবসায়িক কাজের জন্য আপনি কর্জ বা ঋণ নিয়েছেন, তাহলে এই ঋণ বা এই কর্জ জাকাতের হিসাব থেকে বাদ দিতে হবে না। এই ঋণ বা কর্জ জাকাতের হিসাব থেকে বাদ দিলে কোনো ব্যবসায়ী আর জাকাত দিতে পারবে না, তার কাছে জাকাতযোগ্য সম্পদ বলে কিছুই বাকি থাকবে না, তখন এখানে গরিব মিসকিনদের হক নষ্ট হবে। সুতরাং জাকাতের হিসাব থেকে শুধু ওই ঋণ বা ওই কর্জই বাদ যাবে যেই ঋণ বা যেই কর্জ পারিবারিক প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে সংগ্রহ করা হয়েছে। এখন ওই ঋণটা কিভাবে বাদ যাবে, ওই ঋণকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে একবারে পরিশোধযোগ্য আর এটা হচ্ছে কিস্তিতে পরিশোধযোগ্য। যদি ঋণ এমন হয় যে আপনি একবারে 1 লক্ষ টাকা নিয়েছেন, এটা আপনাকে একবারই পরিশোধ করতে হবে, তাহলে যেই দিন আপনি জাকাত বের করতেছেন ওই দিন আপনার ঋণের 1 লক্ষ টাকা একবারই বাদ দিয়ে দিবেন। আর যদি এরকম হয় যে আপনাকে কিস্তিতে পরিশোধ করতে হবে, ধরেন প্রতি মাসে আপনি 1000 টাকা করে পরিশোধ করবেন, তাহলে যেই দিন আপনি জাকাত বের করতেছেন ওই দিন আপনার 1 কিস্তি বছর বা 1 জাকাত বর্ষে যত কিস্তি হয়, 1 জাকাত বর্ষে ধরেন 12 কিস্তি হয়, 12 কিস্তি সমান 12,000 টাকা বাদ দিয়ে আপনি বাকি টাকা জাকাতের অন্তর্ভুক্ত করবেন এবং সেই টাকার জাকাত আদায় করবেন। জাকাতের সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে মানুষের জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন দেখা যায়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে জমি, প্রপার্টি, প্লট, ফ্ল্যাট। এগুলোর ক্ষেত্রে মৌলিক নীতিমালা হচ্ছে যেগুলো যদি ভাড়া দিয়ে রাখেন, জমি ভাড়া দিয়ে রেখেছেন, ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছেন,
বাসা ভাড়া দিয়ে রেখেছেন, এগুলো যদি ভাড়া দিয়ে রাখেন তাহলে এই সম্পদের উপর কোনো জাকাত দিতে হবে না। তবে ওই ভাড়ার টাকা লিকুইড মানি হয়ে, নগদ অর্থ হয়ে যদি আপনার নিকটে আসে, তাহলে যেই দিন আপনি জাকাত বের করতেছেন ওই দিনের আগ মুহূর্ত পর্যন্ত যত টাকা আপনার নিকটে নগদ হিসেবে ঢুকবে সেটা বাসা ভাড়া থেকে এসে ঢুকুক আর যে জায়গা থেকে এসে ঢুকুক, ওই টাকার উপর জাকাত আপনাকে দিতে হবে। জমি, প্লট, ফ্ল্যাট, প্রপার্টি এগুলোর উপর জাকাত তখনই লাগবে যখন এটাকে ব্যবসা করার জন্য ব্যবহার করা হয়, তথা কেনাই হয়েছে বিক্রি করার জন্য। ক্রয় করার সময় নিয়াত ছিল যে আমি এটাকে বিক্রি করব। এই ক্ষেত্রে নিয়াতই ধর্তব্য, নিয়াতের উপর জাকাত নির্ভর করবে। তবে ক্রয় করার সময় যদি কোনো নিয়াত না থাকে যে বিক্রি করব, ব্যবসা করব, রেখে দিব, আবাদ করব, কোনো নিয়তই নাই, এমনি ক্রয় করেছেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনার উপর জাকাত ফরজ হবে না। এখন আমরা দেখব যে যদি আমি ব্যবসা করার জন্য ক্রয় করে থাকি জিনিসটা, তথা আবার বিক্রি করব এই জন্য ফ্ল্যাট কিনেছি, আবার বিক্রি করব এই জন্য আমি ফ্ল্যাট বানিয়েছি, আবার বিক্রি করব এই জন্য আমি জমি কিনেছি, প্লট কিনেছি, তাহলে আমি কিভাবে জাকাত বের করব? এই ক্ষেত্রে ক্রয় মূল্য ধর্তব্য নয়, বরং জাকাত বের করার সময়ের বাজার মূল্য ধর্তব্য। উদাহরণস্বরূপ আপনি 1 কাঠা জমি ঢাকায় কিনেছিলেন 2000 সালে 2 লক্ষ টাকা দিয়ে। ওই 1 কাঠা জমির দাম আজকে ঢাকার বুকে 1 কোটি টাকা 2021 সালে। তাহলে আপনি কি ওই জমির 2 লক্ষ টাকা হিসাব করে জাকাত বের করবেন, না 1 কোটি টাকা হিসাব করে? অবশ্যই জাকাত বের করার দিনের যেটা বাজার মূল্য ওই জমির, সেই বাজার মূল্য অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। এটা জমির ক্ষেত্রেও, ফ্ল্যাটের ক্ষেত্রেও। প্রত্যেক যা কিছু আপনি বিক্রি করার জন্য ক্রয় করেছেন, ব্যবসা করার জন্য, সেটার যেই দিন জাকাত বের করবেন সেই দিনের বাজার মূল্য হিসাব করে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। এবার আপনাদেরকে জমি, প্রপার্টি, প্লট, ফ্ল্যাটের বিষয়ে আরেকটু স্পষ্ট করি, যেগুলোর মধ্যে কোনটার জাকাত আপনাকে দিতে হবে না। ধরেন পৈতৃক সূত্রে আপনি যে জমির মালিক হয়েছেন, ওটা তো আপনি বিক্রি করার জন্য ক্রয় করেননি, ওটা তো আপনি আপনার পৈতৃক সূত্রে পেয়েছেন, তার মানে সেটার উপর জাকাত আপনাকে দিতে হবে না। এরকম যে কোনো জমি আপনি এমনি কিনেছেন, বিক্রি করবেন না এরকম নিয়ত ছিল না, সেই জমির উপর আপনাকে জাকাত দিতে হবে না। যে জমি আপনি আবাদ করতেছেন, আবাদ করে তার ফসল, ফল ফলাদি ভোগ করতেছেন, ওই জমির উপর আপনাকে জাকাত দিতে হবে না। তবে যদি আবাদি জমি হয় তাহলে সেটার উপর উৎপাদিত ফসলের ওসর দিতে হবে। আশা করি জমির বিষয়টা আপনাদের নিকটে ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব শেয়ার বা স্টক। শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা জানি যে শেয়ার 2 ভাগে ভাগ হয়ে থাকে। এক, কোম্পানিতে বিনিয়োগ করে মুনাফার জন্য ক্রয় করে থাকলে কোম্পানির জাকাতযোগ্য সম্পদের অনুপাতে জাকাত হিসাব করতে হবে। এই ক্ষেত্রে আমি আরেকটু ক্লিয়ার করে বলি। ধরেন আপনি একটি কোম্পানির শেয়ার কিনেছেন 100 টাকা দিয়ে। এখন জাকাত বের করার দিন ওই কোম্পানিকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে তাদের জাকাতযোগ্য সম্পদ কত %। এখন গ্রামীণ ফোনের সাথে আপনার শেয়ার থাকলে গ্রামীণ ফোন আপনাকে জানাবে যে তার জাকাতযোগ্য সম্পদ 30%। তখন আপনি যে 100 টাকার শেয়ার কিনেছেন, এই 100 টাকার 30% জাকাতের জন্য হিসাব করবেন, তথা 100 টাকার 30% সমান 30 টাকা আপনি আরও যে সম্পদগুলোর জাকাত বের করতেছেন সেগুলোর সাথে যোগ করবেন, যোগ করে আপনি এটার জাকাত বের করবেন। আর যদি আপনি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করার ইচ্ছায় ক্রয় করে থাকেন, তথা প্রাইমারি মার্কেটে কোম্পানির সাথে বিজনেস করে মুনাফা ভোগ করবেন এরকম নয়, বরং সেকেন্ডারি মার্কেটে বিক্রি করবেন এই জন্য ক্রয় করেছেন, তাহলে যেই দিন আপনি জাকাত বের করতেছেন ওই দিন ওই শেয়ারটার বাজার মূল্য কত সেটা আপনাকে হিসাব করে জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। এবার আমরা আরেকটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি, এটা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে কাজ করে আমি জানি। মাছের ঘের, বিক্রির জন্য গরু, ভাড়ায় দেওয়া গাড়ি। গরু বা খাসি লালন পালন করলে সেটার জাকাতের নির্দিষ্ট সংখ্যক হিসাব রয়েছে, যেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু গরু খাসি যদি আপনি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন, তাহলে যেদিন জাকাত বের করবেন সেই দিনের বিক্রিযোগ্য গরু খাসির বাজার মূল্য অনুযায়ী জাকাত বের করতে হবে। এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা ধর্তব্য নয়। কথার কথা, আপনি একটা গরু ক্রয় করেছেন বিক্রি করার জন্য, বিক্রি করে লাভ করবেন, তাহলে যেদিন জাকাত বের করতেছেন ওই দিন ওই গরুর বাজার মূল্য কত সেটা আপনাকে জাকাতের জন্য হিসাব করতে হবে, কেননা ওইটা আপনার ব্যবসায়িক সম্পদের মতো ওই গরুটা। আর মাছের ক্ষেত্রে পুকুরে বা ঘেরে মাছ চাষ করলে এটা যদি ব্যবসা হিসেবে চাষ করা হয়, তথা আপনি পুনরায় সেটা বিক্রি করে শুরুই করেছেন ব্যবসা হিসেবে এবং বিক্রি করে সেখান থেকে ইনকাম করবেন, এবং আপনি বিঘাকে বিঘা ঘের বা পুকুর লিজ হিসেবে নিয়েছেন ব্যবসা হিসেবে যদি শুরু করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার লিজ নেওয়া পুকুরগুলো বা আপনার পুকুরগুলো আপনার ফিক্সড অ্যাসেট বা মূল মেশিনারি হিসেবে গণ্য হবে। এই জন্য ওই পুকুরগুলোর হয়তো কোনো জাকাত দিতে হবে না, কিন্তু যে জিনিসটা আপনি আবাদ করতেছেন তথা মাছ, যেটা আপনার মূল ব্যবসায়িক সম্পদ, সেটার বর্তমান বাজার মূল্য একটা আন্দাজ করে কত মাছ আছে, কেমন দামের মাছ আছে, সেটার উপর আপনাকে জাকাতের জন্য হিসাব করতে হবে। এটাই বেশি সঠিক সিদ্ধান্ত এবং উপযুক্ত মত। ভাড়ায় দেওয়া গাড়ির ক্ষেত্রে যেটা মন্তব্য সেটা হচ্ছে, গাড়ি যদি রিক্সা, অটোরিক্সা, কার, মাইক্রোবাস এগুলো যদি ভাড়াই চালিত হয়, ভাড়ায় দিয়ে রাখেন 50টা গাড়ি, 100টা গাড়ি, তো এই গাড়ির দামের উপর কোনো জাকাত লাগবে না। কিন্তু যেদিন জাকাত বের করতেছেন এই দিন ওই গাড়ি থেকে যে নগদ মানিটা, লিকুইড মানিটা আপনার নিকটে যদি আসে, তাহলে সেই লিকুইড মানি বা নগদ অর্থের উপর আপনাকে জাকাত দিতে হবে। তো
তবে গাড়ি যদি আপনি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন, গাড়ি ম্যানুফ্যাকচারিং, গাড়ি তৈরি করার ব্যবসা করেন, তথা আপনি অটোরিকশা তৈরি করে বিক্রি করেন, তাহলে আপনার শোরুমে যতগুলো অটোরিকশা আছে, শোরুমে যতগুলো গাড়ি আছে, যত মোটরসাইকেল আছে এবং যতগুলো তৈরি অধীন আছে, যতগুলো আপনার নিকটে মূল পার্টস আছে, যেগুলো আপনার মূল কাঁচামাল হিসেবে গণ্য হবে, এগুলোর সবগুলোর বর্তমান বাজার মূল্যের আলোকে এগুলোর উপর জাকাত দিতে হবে। এবার আমরা দেখব জাকাতের ফাইনাল হিসাব। মোট আপনার নিকটে যেদিন আপনি জাকাত বের করতেছেন, সেদিন আপনার যত জাকাতযোগ্য সম্পদ আছে সবগুলোকে আপনাকে একত্রিত হিসাব করতে হবে। ধরেন নগদ অর্থ কত আছে সেটা জমা করলেন, ব্যবসায়িক কাঁচামাল কত আছে, আপনার এখন দোকানে কত পণ্য আছে, বিক্রিযোগ্য কত পণ্য আছে সেগুলো হিসাব করলেন, আপনার স্ত্রী কন্যার ব্যবহৃত স্বর্ণ কত আছে সেটা হিসাব করলেন, ব্যাংকে কত জমা আছে, প্রভিডেন্ট ফান্ডে কত আছে, সঞ্চয়পত্রে কত আছে, সব জমা করলেন। সব একত্রিত করে দেখা গেল আপনার নিকটে এখন 10 লক্ষ টাকার মতো আছে। এই 10 লক্ষ টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে। তবে এই 10 লক্ষ টাকা থেকে যেটা বাদ যাবে সেটা হচ্ছে কর্জ। এখন আপনি যদি পরবর্তী 1 বছরের কিস্তি আকারে কর্জ ধরেন, এরকম যদি কোনো কর্জ থাকে সেটা হয়তো আমরা ধরলাম 1 লক্ষ টাকা। আবার কোনো ব্যক্তির কাছ থেকে আপনি ঋণ করেছেন যেটা আপনাকে একবারে পরিশোধ করতে হবে, সেটা আমরা ধরলাম 1 লক্ষ টাকা। এই মোট 2 লক্ষ টাকা ধরেন আমরা এখান থেকে বাদ দিলাম। বাদ দিয়ে এখন থাকছে 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকার আমাকে 2.5% তথা প্রতি 100 টাকায় 2.5 টাকা, প্রতি 1000 টাকায় 250 টাকা, প্রতি 1 লক্ষ টাকায় 2500 টাকা তথা জাকাতযোগ্য সম্পদের 2.5% জাকাত বের করতে হয়। তথা 8 লক্ষ টাকায় 20,000 টাকা আপনাকে জাকাত হিসেবে বের করতে হবে। আশা করি পুরো জাকাতের হিসাবের বিষয়টি আপনাদের নিকটে পরিষ্কার। সম্মানিত উপস্থিতি, জাকাত সম্পদের রক্ষা কবচ। জাকাত আদায় না করলে সম্পদের বরকত রক্ষা হয় না। জাকাত সম্পদকে বৃদ্ধি করে, জাকাত সম্পদকে পবিত্র করে। জাকাত আদায় এতটা জরুরি যে জাকাত নেওয়ার মতো কেউ না থাকলে জাকাতের অর্থ ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে। জাকাতের অর্থ বাড়িতে রাখা গোখরা সাপ রাখার চাইতে অভিশপ্ত ভয়ঙ্কর। তাই আসুন উক্ত হিসাবের আলোকে যথাযথভাবে নিজ নিজ সম্পদের জাকাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।